অবশেষে একদিন এসে পড়ল কাঙ্ক্ষিত সেই সন্ধ্যা রাত। সূর্য ডুবে গেছে, মরু বিয়াবানে নেমেছে চতুর্দশী জ্যোৎস্নার ঢল। চারদিকের মরুর বালুর জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় চিকচিক করছে, অসংখ্য মশালের আলোয় মরুভূমি উদ্ভাসিত। মাঠের একধারে বিশাল জায়গা জুড়ে সারি সারি তাঁবু, মাঝখানে বসানো মঞ্চটা অপরূপ কারুকার্যে সাজানো। রং বেরঙের জারবাতি আর প্রদীপ্ত মশাল মঞ্চটাকে করে তুলেছে স্বপ্নীল। পাশেই বিশিষ্ট নাগরিক ও অফিসারদের বসার প্যান্ডেল, চারদিকে হাজার হাজার সশস্ত্র প্রহরী আর নিশ্ছিদ্র নিরাপত্তা। মঞ্চ থেকে একটু দূরে অনুপম শিল্প সুসময় তৈরি করা হয়েছে একটি সুদৃশ্য তাঁবু। সেখানে রাত্রযাপন করবেন স্বয়ং আমিরে মেসের সুলতান আইয়ুবী। আলী বিন সুফিয়ান রাত নামার আগে আইয়ুবীর জন্য নির্ধারিত তাঁবুর আশপাশে গোয়েন্দা বাহিনীর কমান্ডোদের দায়িত্ব বুঝিয়ে দিলেন। নাজি তার বিশেষ তাঁবুতে জুকিকে শেষ নির্দেশদানে মহাব্যস্ত। জুকি আর সেজেছে অপরূপ সাজে, আকাশ থেকে যেন মূর্তি নেমে এসেছে একটা রূপের পরী। কড়া সুগন্ধি দ্বারা স্নাত হয়েছে মেয়েটা। সূক্ষ্ম কারুকাজ করা কাশফুলের মতো দবদবে সাদা কোমল এক প্রস্থ কাপড়ে সেজেছে জুকি। মাথার সোনালি চুলগুলো ছেড়ে দিয়েছে উন্মুক্ত কাঁধে। শ্বেতশুভ্র কাঁধের চুলগুলো এলোমেলো হয়ে জুকিকে করে তুলেছে স্বপ্নকন্যা। পটল চেরা হরিণী চোখে কাজল মেখে যেন হয়ে উঠেছে রহস্যময়ী। কণ্ঠ তো রয়েছে জাদুর বাঁশি, নৃত্যে আছে হৃদয় ছিনিয়ে নেওয়ার তাল। মাতাল করা তাল সুরলহরী। এমন কোনো দরবেশ নেই আজ জুকিকে দেখে দৃষ্টি ফিরিয়ে নিতে পারে। হালকা কাপড় বেদ করে ঠিকরে বেরোচ্ছে জুকির বিস্ফোরণমুখ রূপের ছটা। রঙিন ঠোঁটের স্মিত হাসিতে যেন ঝরে পড়েছে গোলাপের পাপড়ি। জুকির পুরিটার দেহ একবার গভীর নিরীক্ষায় চোখ বোলালেন নাজি। সাফল্যের নেশায় মনটা ভরে উঠছে তার, কিন্তু তারপরও সতর্ক তিনি। জুকিকে আবার সাবধান করে দিলেন, যদি তোমার এই অনিন্দ্য সুন্দর দেহখানা দিয়ে আইয়ুবীকে বশ করতে না পারো, তাহলে প্রয়োগ করবে মুখের জাদু। আমার শেখানো কথাগুলো বলো না। সাবধান, তার কাছে গিয়ে আবার তার দাসী হয়ে যেও না। তার কাছে হইবে তুমি ডুমুরের ফুল, যা দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। এই রূপ লাবণ্য দিয়ে তুমি তাকে বৃত্ত বানিয়ে নেবে। আমার বিশ্বাস তুমি পাথর গলাতে সক্ষম হবে। মিশরের এই মাটি জন্ম দিয়েছিল ক্লিওপেট্রার মতো রূপসীকে। আপন সৌন্দর্য, ছলনা, কুটচাল আর রূপের আগুনে গলিয়ে সিজারের মতো লৌহ মানবকে মরুর বালিতে পানির মতো বয়ে দিয়েছিল সে। ক্লিওপেট্রা তোমার চেয়ে বেশি সুন্দরী ছিল না। আমি এতদিন তোমাকে ক্লিওপেট্রার কৌশলী শিখিয়েছি। নারীর এই চাল ব্যর্থ হয় না কোনো দিন। নাজির কথায় মুচকি হাসল জুকি। গভীর মনোযোগ দিয়ে শুনল নাজির উপদেশগুলো। মিশরের এই রাতের মরুতে নাগিনীর রূপ ধারণ করে ইতিহাসের পুরনো অধ্যায়ের পুনরাবৃত্তির আয়োজন করল নতুন এই ক্লিওপেট্রা। সূর্যটা অস্ত গেছে একটু আগে, আঁধারে মিলিয়ে গেছে পশ্চিম আকাশের লালিমা, জ্বলে উঠেছে কয়েক হাজার মশাল। গোড়ায় আহরণ করে অনুষ্ঠানের দিকে পা বাড়ালেন আইয়ুবী। মিশরের নবনিযুক্ত আমিরের সম্মানে নাজির এই সংবর্ধনা, এই সামরিক মহড়া, এ মিশরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। আইয়ুবীর ডানে বাঁয়ে আগে পিছে আলী বিন সুফিয়ানের অশ্বারোহী রক্ষী বাহিনী। ওরা আলীর কমান্ডো বাহিনীর বিশেষ সদস্য। 10 জনকে আইয়ুবীর তাঁবুর চারদিকে নিযুক্ত করা আছে আগেই। সংবর্ধনা, এক রাজকীয় অভ্যর্থনা। সুলতান আইয়ুবী গোড়া থেকে নামলেন, ধীর পায়ে এগিয়ে গেলেন মঞ্চের দিকে। বেজে উঠল দফ, পরক্ষণে তুপধ্বনি। আমিরে মেসের সালাহউদ্দিন আইয়ুবী জিন্দাবাদ ধ্বনিতে নিস্তরঙ্গ নিস্তব্ধতা ভেঙে মুখরিত হয়ে উঠল মরু উপত্যকা। পা পা করে এগিয়ে এসে মাথা নুয়ে স্বাগত জানালো নাজি।
বললেন, ইসলামের রক্ষক ও দ্বীনের জন্য জীবন উৎসর্গকারী সেনাবাহিনী আপনাকে খুশ আমদেদ জানাচ্ছে। তারা আপনার ইঙ্গিতে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আপনি তাদের প্রাণচাঞ্চল্য দেখুন। আপনাকে পেয়ে তারা ভীষণ গর্বিত। সালাহ উদ্দিন আইয়ুবী মঞ্চে নিজ আসনের সামনে দাঁড়ালেন। চৌকুশ সেনাবাহিনীর একটি দল তাকে গার্ড অফ অনার দিল। তিনি তাদের সালাম গ্রহণ করলেন। রাজকীয় মার্চ ফাস্ট করে ওরা আড়ালে চলে গেল। রাজকীয় আসনে বসলেন আইয়ুবী। দূর থেকে কানে ভেসে এলো এক অশ্বক্ষুরধ্বনি। প্যান্ডেলে আলোর সীমানায় এনে দেখা গেল দুই প্রান্ত থেকে 4টা ঘোড়া ক্ষিপ্ত গতিতে মঞ্চের সামনে ময়দানের মাঝ বরাবর এগিয়ে আসছে। প্রতিটি ঘোড়ায় একজন করে আরোহী, সবাই নিরস্ত্র। দেখে মনে হলো তাদের সঙ্গে সংঘর্ষ অনিবার্য, কিন্তু না, চোখের পলকে মঞ্চের সোজাসুজি এসে থেমে গেল তারা। আরোহীরা এক হাতে লাগাম টেনে ধরে অন্য হাত প্রসারিত করে প্রতিপক্ষকে ডিঙ্গিয়ে যেতে চাইল। এক পক্ষ অপর পক্ষের আরোহীকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এক আরোহী প্রতিপক্ষের আরোহীকে বগল দাবা করে তার বাহন থেকে নিজের বাহনে নিয়ে দ্রুত দিগন্তে হারিয়ে গেল। ঘোড়া থেকে মাঠে লাফিয়ে পড়ে ডিগবাজি খাচ্ছে দুই আরোহী। অশ্ববাহিনীর এই ক্রীড়া নৈপুণ্য উপস্থিত দর্শকের হর্ষধ্বনিতে মরুভূমি কেঁপে উঠল। দনিতে দনিতে কান ফিরে যাওয়ার উপক্রম হলো। এদের পর দুই প্রান্তে থেকে আরও 4 জন করে অশ্বারোহী অনুরূপ নৈপুণ্য দেখালো। একে একে এলো উষ্ট্রারোহী ও পদাতিক বাহিনী, এলো বর্ষা বল্লম ও তরবারিধারী সৈনিকরা। নানা রকম নৈপুণ্য দেখালো তারা। দর্শকদের উচ্ছ্বসিত হর্ষধ্বনিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠল। সুলতান সালাহু উদ্দিন আইয়ুবী সৈনিকদের নিপুণতা দেখে খুশি হলেন। এমন সৈনিকদের প্রত্যাশায় মনে লালন করেন তিনি। আলী বিন সুফিয়ানের কাছে মুখ নিয়ে বললেন, এই সৈনিকদের যদি ইসলামী চেতনায় উজ্জীবিত করা যায়, তাহলে এদের দ্বারাই ক্রুসেডারদের পরাজিত করা যাবে। নাজিকে সরিয়ে দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। নাজি না থাকলে এদের ইসলামী চেতনায় উজ্জীবিত করা কঠিন হবে না, বললেন আলী বিন সুফিয়ান। কিন্তু সালাহউদ্দিন আইয়ুবী নাজির মতো অভিজ্ঞ বিচক্ষণ সিফহ সালারকে অপসারণ না করে সঠিক পথে ফিরিয়ে আনার কথা ভাবছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সুরাপানের সম্মতি দিয়ে তিনি নিজের চোখে দেখে নিতে চাচ্ছিলেন নাজির নিয়ন্ত্রিত সৈনিকরা আরামে আয়েশে বুক বিলাসিতায় কতটুকু নিমজ্জিত, রণকৌশল ও কর্মদক্ষতায় কতখানি পটু। বাহিনীর বিভিন্ন ক্রীড়ানৈপুণ্য, অস্ত্রমহড়া ও কমান্ডো অভিযানের প্রদর্শনীতে প্রমাণিত হলো যুদ্ধবিদ্যা ও বীরত্ব সাহসিকতায় তারা অসাধারণ। কিন্তু মহড়া শেষে যখন আহারের পর্ব এলো, তখনই ধরা পড়ল তাদের আসল চরিত্র। বিশাল প্যান্ডেলের একদিকে সৈনিকদের খাবারের আয়োজন, অপরদিকে আমির পদস্থ অফিসার ও বিশিষ্ট নাগরিকদের আহারের ব্যবস্থা। অনুষ্ঠান তো নয়, যেন সুলাইমানি আয়োজন। হাজার হাজার আস্ত খাসি, দুম্বা, মুরগি আর উটের রকমারি রান্না, আর যত রকম প্রাসঙ্গিক খাদ্য সামগ্রী হতে পারে, কোনোটাই বাকি রাখেননি নাজি। খাবারের মৌমৌ গন্ধ গোটা প্যান্ডেল জুড়ে। সৈনিকদের প্রত্যেকের সামনে একটি করে সুরাহি। খাবারের চেয়ে যেন মদের প্রতি তাদের আগ্রহ বেশি। আহার শুরু হতে না হতে সৈনিকদের মাঝে সুরা পাত্র দখলের হুড়াহুড়ি শুরু হলো। ক্ষুধার্ত কুকুরের মতো খাবারের হামলে পড়ল সবাই। কিছুক্ষণের মধ্যে নিঃশেষিত আহারের অবশিষ্টাংশ আর মদের সুরাহি নিয়ে শুরু হলো ওদের চেঁচামেচি, হই হুল্লোড়, উচ্ছৃঙ্খলতা ও হট্টগোল ছড়িয়ে পড়ল ছাউনির বাইরেও। সুলতান আইয়ুবী নীরবে পর্যবেক্ষণ করলেন সৈনিকদের আহার পর্ব। ভাবলেশহীন তার চেহারা। তিনি গভীরভাবে কিছু ভাবছেন, চেহারা দেখে তা বোঝার উপায় নেই। সৈনিকদের উচ্ছৃঙ্খল আচরণে তিনি নির্বাক। নাজিকে জিজ্ঞেস করলেন, হাজার হাজার সৈনিকের মধ্যে অনুষ্ঠানের জন্য আপনি এদের কি করে বাছাই করলেন? এরা কি আপনার বাহিনীর সবচেয়ে নিকৃষ্টতম সিপাহী? না মহামান্য আমির। নাজি বৃত্তের মতো অনুগত ভঙ্গিতে উত্তর দিলেন, এরা আমার বাহিনীর শ্রেষ্ঠ সৈনিক। আপনি তো এদের মহড়া দেখেছেন। যুদ্ধের ময়দানে এদের দুঃসাহসিক লড়াই দেখলে আপনি বিস্মিত হবেন। দয়া করে এদের এই সাময়িক অনিয়মটুকু ক্ষমার চোখে দেখুন। এরা আপনার ইঙ্গিতে জীবনের বাজি লাগাতে প্রস্তুত। আমি
মাঝে মধ্যে এদের একটু অবকাশ দেই, যাতে মরার আগে রূপ রসে ভরা পৃথিবীর খানিক স্বাদ উপভোগ করে নিতে পারে। আইয়ুবী নাজির অযৌক্তিক ব্যাখ্যায় কোনো মন্তব্য করলেন না। আইয়ুবীকে তুষামোদের ঝর্ণায় স্নাত করে নাজি যখন বিশিষ্ট মেহমানদের কাছে নিজের বাহাদুরি প্রকাশে ব্যস্ত, এই সুযোগে আইয়ুবী আলীকে বললেন, আমি যা দেখতে চেয়েছিলাম দেখেছি। সুদানি ফৌজ মদ আর বিলাসিতায় অভ্যস্ত। তুমি বলেছিলে এদের মাঝে ইসলামী চেতনা ও দেশপ্রেম নেই। আমি দেখেছি এদের মাঝে সামরিক দক্ষতাও নেই। এই বাহিনীকে যুদ্ধে পাঠালে যুদ্ধের চেয়ে এরা নিজের জীবন বাঁচানোর ধান্দা করবে বেশি। গনিমতের সম্পদ লুণ্ঠনের নেশায় থাকবে বিভোর। বিজিত এলাকায় নারীদের ভাগিয়ে নিয়ে তাদের সঙ্গে পাশবিক আচরণ করবে, তাতে কোনো সন্দেহ নেই। এর প্রতিকার হলো তাদের নতুন রিক্রুটকৃত মিশরীয় সৈনিকদের আমরা এদের সঙ্গে একীভূত করে দেব। তাহলে বালুরা পথভ্রষ্ট নৈতিক বোধ উন্নত করতে পারবে, বললেন আলী বিন সুফিয়ান। আইয়ুবী মুচকি হাসলেন, বললেন, আলী, তুমি দেখছি আমারই মনের কথাটা বলেছ। আমি তাই ভাবছিলাম, কিন্তু বিষয়টি আমি এখনই প্রকাশ করতে চাই না। সাবধান, এই পরিকল্পনার কথা যেন কেউ জানতে না পারে। আলী বিন সুফিয়ান অসাধারণ মেধা ও অনুপম যোগ্যতার অধিকারী গোয়েন্দা। চেহারা দেখি মনের লেখা পড়ে ফেলতে পারেন। মানুষ চেনার কখনো ভুল করেন না। তিনি আইয়ুবীকে কি যেন বলতে চাচ্ছিলেন, ঠিক এই সময় মঞ্চের সামনে হঠাৎ করে জ্বলে উঠল কতগুলো বাহারি জারবাতি। মঞ্চের সামনে দামি গালিচা বিছানো। বাদক দলের যন্ত্রে বেজে উঠল মন মাতানো সুর। ব্যান্ড দলের সুর লহরী আর মরুর মৃদু বাতাসে দুলতে শুরু করলো মঞ্চের শামিয়ানা। মঞ্চের পেছন থেকে বাজনা সুরে সুরে নৃত্যে তালে তালে এগিয়ে এলো একদল তরুণী, সংখ্যায় 20। পরনে নাচের জলমলে পোশাক, আধখোলা দেহ, উন্মুক্ত কাঁধের উপর সোনার তারের মতো রেশমি চুল। মরুর রাতের মৃদু মন্দ বাতাসে উঠছে তরুণীদের গায়ের কাপড়, চোখ মুখ ঢেকে দিচ্ছে চুল। সবার পোশাকের রং ভিন্ন, কিন্তু শরীরের গড়ন এক। সবাই উর্বশী তরুণী, আবক্ষ উন্মুক্ত বাহু দিগন্তে প্রসারিত। বকের মতো ডানা মেলে যেন একগুচ্ছ ফুটন্ত গোলাপ উড়ে আসছে। দেখা যাচ্ছে না তাদের পায়ের স্পন্দন, এগিয়ে আসছে নৃত্যের ছন্দে দুলে দুলে, যেন বাতাসে ভর করে। মঞ্চের সামনের গালিচায় এসে অর্ধবৃত্তকারে দাঁড়িয়ে গেল তারা। আইয়ুবীর দিকে দুহাত প্রসারিত করে একই সঙ্গে মাথা ঝুঁকালো সবাই। ওদের খোলা চুলগুলো এলিয়ে পড়ল কাঁধে, যেন কতগুলো তারা খসে পড়েছে আকাশ থেকে। মাথার উপর কারুকার্য মণ্ডিত শামিয়ানা, পায়ের তলে মহামূল্যবান কার্পেট। নর্তকীদের লতানো শরীর আর অপূর্ব সূর্যের মূর্ছনায় সৃষ্টি হলো এক স্বপ্নীল নীরবতা। মঞ্চের এক প্রান্তে থেকে দৈত্যের মতো এক হাফসি ক্ষিপ্ত গতিতে এগিয়ে এলো। পরনে চিতাবাঘের চামড়ার মতো পোশাক, হাতে বিশাল একটা ডালায় আধফুটা পদ্মের মতো কি একটা বস্তু। তরুণীদের অর্ধবৃত্তের সামনে এসে জ্বালাটা রেখে দ্রুত আড়াল হয়ে গেল সে। সঙ্গীত দলের বাজনা তুঙ্গে উঠল, বেজে উঠল আরো জোরে। ডালা থেকে ধীরে ধীরে উত্থিত হলো একটা কলি। দেখতে দেখতে সবগুলো পাপড়ি মেলে ফুটন্ত গোলাপের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা অপ্সরী। মনে হচ্ছিল লাল মেঘের আবরণ ছেড়ে বেরিয়ে আসছে দ্বাদশীর চাঁদ। এক অনিন্দ্য সুন্দরী তরুণী, ঠোঁটে মুক্ত জরা হাসির ঝিলিক। এ যেন মাটির মানুষ নয়, যেন হিরে পান্নার তৈরি বিন গ্রহের এক মায়াবিনী। হাত দুটো প্রসারিত করে নৃত্যের তালে তালে এক পাক ঘুরে অভিবাদন জানালো তরুণী। আইয়ুবীর দিকে চোখের পটল চেরা কটাক্ষ হেনে পলক নেড়ে স্থির হয়ে দাঁড়ালো। অভ্যাগত দর্শকরা নৃত্যের তাল, সঙ্গীতের বাজনা আর তরুণীদের আঁখি মুদিরায় তন্ময়। নিঃশ্বাসটি বেরোচ্ছে না কারো। আইয়ুবীর দিকে তাকালেন আলী বিন সুফিয়ান, ঠোঁটে রহস্যপূর্ণ মুচকি হাসি। বললেন, মেয়েটা এত রূপসী হবে ধারণা করিনি। আমিরে মেসের জয় হোক বলতে বলতে এগিয়ে এলো নাজি। আইয়ুবীর সামনে এসে গদগদ চিত্তে বলল, ওর নাম জুকি। আপনার খেদমতের জন্য ওকে আমি আলেকজান্দ্রিয়া থেকে আনিয়েছি। ও পেশাদার নর্তকী বা বারো বনিতা নয়। মেয়েটা ভালো নাচতে ও গাইতে জানে, এটা ওর শখ। কখনো কোনো অনুষ্ঠানে নাচে না। ওর পিতা আমাদের পরিচিত এক মাছ ব্যবসায়ী। পিতা কন্যা দুইজনই আপনার খুব ভক্ত। মেয়েটাকে আপনাকে পয়গম্বরের মতো শ্রদ্ধা করে।
কোনো একটা কাজে আমি ওর পিতার সঙ্গে দেখা করতে ওদের বাড়ি গিয়েছিলাম। তখন মেয়েটা আমাকে বলেছে, শুনেছি সালাহউদ্দিন আইয়ুবী মিশরের আমির হয়ে এসেছেন, আপনি দয়া করে তার সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিন। তার পায়ে উৎসর্গ করার মতো আমার জীবন আর নাচ ছাড়া কিছুই তো নেই। আল্লাহর কসম, আমি তার খেদমতে নিজেকে উৎসর্গ করে ধন্য হতে চাই। মহামান্য আমির, আপনার কাছে নাচ গানের অনুমতি চেয়েছিলাম শুধু ওই মেয়েটাকে আপনার খেদমতে পেশ করার জন্য। আমি নগ্ন নারী আর নাচ গান পছন্দ করি না, একথা কি আপনি ওকে বলেছিলেন? আর যে মেয়েগুলিকে আপনি পোশাক পরিহিতে বলেছেন ওরা তো উলঙ্গ। বললেন আইয়ুবী, মাননীয় আমির, আমি ওকে বলেছিলাম মিশরের আমির নাচ গান পছন্দ করেন না। ও বলল, মাননীয় আমির, আমার নাচে অসন্তুষ্ট হবেন না। আমার নাচে কোনো নোংরামি থাকবে না, থাকবে শৈল্পিক উপস্থাপনা। মাননীয় আমিরের সামনে আমি নৃত্যের শিল্প সুসময় উপস্থাপন করব। ও আরও বলল, হাই, আমি যদি ছেলে হতাম তাহলে মহামান্য আমিরের রক্ষী বাহিনীতে যোগ দিয়ে নিজের জীবনটা তার জন্য কুরবান দিয়ে দিতাম। সলাস কম্পিত কণ্ঠে বললেন নাজি, আপনি চাচ্ছেন আমি মেয়েটাকে কাছে ডেকে ধন্যবাদ দিয়ে বলি, তুমি হাজার হাজার পুরুষের সামনে উদ্দাম নৃত্যে চমৎকার নৈপুণ্য দেখিয়েছ, পুরুষের পাশবিক শক্তি উস্কে দিতে তুমি খুবই পারঙ্গমতা দেখিয়েছ, এজন্য তোমাকে ধন্যবাদ, তাই না? না না আমিরে মেসের, আমি অন্যায় চিন্তা আর কোশ্মিনকালেও করিনি। নাজি কাচুমাচু হয়ে বললেন, আমি তাকে নিশ্চয়তা দিয়ে এনেছি, এখানে এলে আপনার সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করে দেব। আপনার সাক্ষাতে ধন্য হতে প্রচণ্ড বাসনা নিয়ে এসে অনেক দূর থেকে এসেছে। আপনি ওর পানে একটু তাকিয়ে দেখুন, ও ওর নাচে পেশাদারির নোংরামি নেই, পাপের কোনো আহ্বান নেই, আছে শৈল্পিক কৌশলে আত্ম উৎসর্গের বিনয় বরা মিনতি। একটু চেয়ে দেখুন, মেয়েটা আপনাকে কি অপূর্ব শ্রদ্ধা মাখা দৃষ্টিতে তাকাচ্ছে। ইবাদাত নিঃসন্দেহে আল্লাহর উদ্দেশ্য হয়ে থাকে, কিন্তু ওই মেয়েটা ওর অনুপম নাচ আর মোহনীয় দৃষ্টি সব কিছু উজাড় করে দিয়ে আপনার ইবাদত করছে। আপনি কয়েকটা মুহূর্তের জন্য ওকে আপনার তাঁবুতে যাওয়ার অনুমতি দিন। ওকে মনে করুন সেই মহিষী মা, যার উদর থেকে জন্ম নেবে ইসলামের সুরক্ষক জানবাস মুজাহিদ। ও হবে সেই বীর প্রসূ মায়েদের একজন। সন্তানদের কাছেও গর্ব করে বলতে পারবে, আমি সালাহউদ্দিন আইয়ুবীর একান্ত সান্নিধ্যধন্য ভাগ্যবতী নারী। নাজি আবেগময় ভাষায় আইয়ুবীকে বিশ্বাস করাতে চাইলেন, এই মেয়েটা এক সম্ভ্রান্ত পিতার নিষ্পাপ কন্যা। ঠিক আছে, ওকে আমার তাঁবুতে পাঠিয়ে দিন, নাজিকে আশ্বস্ত করলেন আইয়ুবী। অপূর্ব নৃত্যকলা দেখাচ্ছে জকি ধীরে ধীরে শরীরটা সংকুচিত করে একবার গালিচার উপর বসে যাচ্ছে, আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। শারীরিক সংকোচন ও সংবর্ধনের এই প্রতিটি মুহূর্তে জকির দৃষ্টি নিবদ্ধ থাকছে আইয়ুবীর প্রতি। মেয়েটার ভুবন মোহনী মধুর হাসির মধ্যে ফুটে উঠেছে বিগলিত মনের হাজারো কথামালা, বিনয়, নম্র অত্যুৎসর্গের আকুতি। জকির চারপাশে অন্য মেয়েরাও ডানাকাটা পরীর বেশে উঠছে মনোহরী প্রজাপতির মতো পাখা মেলে। মরুভূমির চাঁদনি রাতের আকাশে কোটি তারার মেলায় অসংখ্য জারবাতির আলোয় শিল্পমণ্ডিত চাঁদোয়ার তলে মনে হচ্ছে যেন স্ফটিক স্বচ্ছ পানির পুকুরে রানীকে কেন্দ্র করে সাঁতার কাটছে একদল জলপরী। সালাহউদ্দিন আইয়ুবী নীরব, কী ভাবছেন বলা মুশকিল। মদ খেয়ে বুঁদ হয়ে আছে নাজির সৈন্যরা, সবাই যেন মৃত্যু যন্ত্রণায় বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে ঢুকছে। ড্যাবড্যাবে চোখে তাকাচ্ছে নর্তকীদের দিক প্রতি। দর্শকরা হারিয়ে গেছে এক স্বপ্নীল জগতে। একটানা বেজে চলছে সঙ্গীতের মৃদু তরঙ্গ। মরুভূমির নিশুতি রাতে অল্পক্ষণ মঞ্চস্থ হচ্ছে ইতিহাসের গোপন অধ্যায়, যা জানবে না সাধারণ মানুষ, যা স্থান পাবেন ইতিহাসের পাতায়। নিজের সাফল্যে নাজি খুব খুশি। জকি দেখিয়ে যাচ্ছে জাদুকরি নাচ, সমান তালে নাচছে বাজনা। গভীর হচ্ছে রাত। রাতের অর্ধেকটা পেরিয়ে গেল, নৃত্য সঙ্গীতে বিরতির ছেদ পড়ল, সবাই চলে গেল যার যার তাঁবুতে। জকি শৈল্পিক ভঙ্গিতে হেলেদুলে প্রবেশ করলো নাজির কক্ষে। নিজের তাঁবুতে প্রবেশ করলেন আইয়ুবী, দক্ষ কারিগরের হাতে সাজানো তাঁবু, মেঝেতে ইরানি কার্পেট, দরজায় ঝুলন্ত রেশমি পর্দা, রাজকীয় পালঙ্কে চিতাবাঘের চামড়ায় মোড়ানো বিছানা, জ্বলানো জারবাতির আলোয় তাঁবুর ভেতরটায় চন্দ্রলোকের স্নিগ্ধতা, বাতাসের দুর্লভ আতরের মন মাতানো সুবাস।
আইয়ুবের পেছনে পেছনে তাঁবুতে ঢুকলেন নাজি। বললেন, ওকে একটু সময়ের জন্য পাঠিয়ে দেব কি? আমি ওদা খেলাফিকে বড্ড ভয় করি। হ্যাঁ দিন, বললেন আইয়ুবি। শিয়ালের মতো নাচতে নাচতে নিজের তাঁবুর দিকে ছুটে চললেন নাজি। কয়েক মুহূর্ত পর প্রহরীরা দেখল আইয়ুবি তাঁবু অভিমুখে পা পা করে অতি সন্তর্পণে এগিয়ে আসছে এক তরুণী, গায়ে তার নর্তকীর পোশাক। আইয়ুবের তাঁবুর চারপাশে প্রখর আলোর মশাল। ব্যবস্থাটা করেছেন আলী বিন সুফিয়ান। অতিরিক্ত নিরাপত্তার জন্য এই আয়োজন, যাতে কোনো দুষ্কৃতিকারী আগমন করলে তাকে দেখা যায়, চেনা যায়। বিশেষ পহরার জন্য তাঁবুর প্রহরীদের নিযুক্তি দিলেন আলী। তাঁবুর কাছে আসতেই মশালের আলোয় প্রহরীরা দেখতে পেল তরুণীকে। এ তো সেই নর্তকী। এখনও গায়ে তার নাচের ফিনফিনে পোশাক আর ঠোঁটে মায়াবী হাসির প্রভা। পথ রোধ করে দাঁড়ালো কমান্ডার। বলল, থামো, ওদিকে যেতে পারবে না। মুহাম্মদ আমির আমাকে ডেকে পাঠিয়েছেন। নর্তকী বলল, সালাউদ্দিন আইয়ুবী তোমার মতো বাজে মেয়েদের নিয়ে রাত কাটানোর মতো আমির নন। না ডাকলে কোন সাহসে আমি এখানে এলাম? কার মাধ্যমে তোমাকে ডেকে পাঠালেন? সেনাপতি নাজি আমাকে বলেছেন মুহাম্মদ আমির তোমাকে তার তাঁবুতে যেতে বলেছেন। বিশ্বাস না হলে তাকে জিজ্ঞাসা করুন। যেতে না দিলে আমি ফিরে যাচ্ছি, কিন্তু আমিরের নির্দেশ অমান্য করার দায় সবটুকু আপনার। কমান্ডার বিশ্বাস করতে পারছিল না। সালাউদ্দিন আইয়ুবী এক নর্তকীকে রাতে তার শয়ন ঘরে ডেকে পাঠাবেন। আইয়ুবীর চারিত্রিক পবিত্রতা সম্পর্কে কমান্ডার অবগত। এই আদর্শ তার জানা আছে। কেউ নর্তকী গায়িকাদের সঙ্গে রাত কাটালে তাকে 100 দুর্রা মারা হবে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল কমান্ডার। কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না সে। 7-5 ভেবে শেষ পর্যন্ত কমান্ডার আইয়ুবীর তাঁবুতে ঢুকে পড়ল এবং কম্পিত কণ্ঠে বলল, বাইরে একটা নর্তকী দাঁড়িয়ে আছে। ও বলছে হুজুর নাকি ওকে আসতে বলেছেন। হ্যাঁ, পাঠিয়ে দাও, গম্ভীর কণ্ঠে বললেন আইয়ুবী। কমান্ডার তাঁবু থেকে বেরিয়ে এলো। আইয়ুবীর তাঁবুতে প্রবেশ করল জুকি। প্রহরীদের ধারণা এক্ষুনি সালাউদ্দিন আইয়ুবী নর্তকীকে তাঁবু থেকে বের করে দেবেন। তারা আমিরের সেই নির্দেশ পালনের জন্য তাঁবুর কাছে অপেক্ষা করছে, কিন্তু না, এমন কোনো আদেশ ভেতর থেকে এলো না। রাত বাড়ছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাঁবুর ভেতর থেকে ভেসে আসছে ফিসফিস কণ্ঠস্বর। অস্থির মনে পায়চারি করছে রক্ষী কমান্ডার। তার মাথায় কিলবিল করছে আকাশ পাতাল ভাবনা। এক প্রহরী কমান্ডারকে বলেই বসল, ও যত আইন শুধু আমাদের বেলায়। হ্যাঁ, আইন আর শাসন অধীনদের জন্যই। শাস্তির যত খড়ক প্রজাদের উপর, বলল এক সিপাহী। শাস্তির বিধান কি আমিরের জন্য প্রযোজ্য নয়? বলল আরেক সিপাহী। না, রাজা বাদশাদের কোনো শাস্তি হয় না। জাজ মেশানো কণ্ঠে কমান্ডার বলল, হয়তো সালাউদ্দিন আইয়ুবী মদ পান করেন। আমাদের উপর কঠোর শাসনের দণ্ড ঠিক রাখতে প্রকাশ্যে একটা পবিত্রতার বান ধরেন মাত্র। একটা মাত্র ঘটনায় সালাউদ্দিন আইয়ুবীর প্রতি সৈনিকদের এতদিনে বিশ্বাস কাপড়ের মতো উড়ে গেল। এতদিন যাদের কাছে আইয়ুবী ছিলেন ইসলামী আদর্শের এক মূর্ত প্রতীক, সেখানে এখন তাদের কাছে তিনি ভালো মানুষের শ্রদ্ধাবরণে আক্রণ্ঠ পাপাচারে নিমজ্জিত চরিত্রহীন বিলাসী এক আরব শাহজাদা। নাজি আজ পরম প্রফুল্ল। সালাউদ্দিন আইয়ুবীকে ঘায়েল করার সাফল্য আর মত স্পর্শ করেননি তিনি। আনন্দে দুলছে লোকটা। সহকারীর আদর্শ নাজির তাঁবুতে বসা। গেল তো অনেকক্ষণ হয়ে গেছে, মনে হয় আমাদের তীর আইয়ুবীর হৃৎপিণ্ড পার করেছে, মন্তব্য করল আদরুস। আমাদের ছোড়া তীর কবে আবার ব্যর্থ হলো শুনি। বলতে বলতে অট্টহাসিতে ফেটে পড়ল নাজি। ব্যর্থ হলে দেখতে আমাদের তীর সঙ্গে সঙ্গে আমাদের দিকে ফিরে আসতো। আপনি ঠিক বলেছেন, মানুষের আদলে একটা জাদুর কাঠি ঝুঁকি। আদরুস বলল, মনে হয় মেয়েটা হাসিসিদের সঙ্গে কখনো থেকে থাকবে। না হয় আইয়ুবীর এমন শক্ত পাথরের মূর্তিটা ভাঙল কী করে? আমি ওকে যে প্রশিক্ষণ দিয়েছি, হাসিসিরা তা কল্পনাও করতে পারবে না, সাফল্যের ভঙ্গিতে বলল নাজি। এখন আইয়ুবীর গলা দিয়ে মদ ঢোকানোর কাজটা শুধু বাকি। কারো পায়ের শব্দে লাফিয়ে উঠে তাঁবুর বাইরে এলেন নাজি। না, ঝুঁকি নয়। এক প্রহরী স্থান বদল করতে হেঁটে যাচ্ছে। নাজি আইয়ুবীর তাঁবুর দিকে তাকালেন। দরজায় পর্দা ঝোলানো, বাইরে দাঁড়িয়ে আছে প্রহরী। নাজির মুখে বিজয়ের হাসি। ভেতরে ঢুকে বসতে বললেন, এখন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি ঝুঁকি এতক্ষণ পাথর গলিয়ে পানি করে ফেলেছে। রাতের শেষ প্রহর। ঝুঁকি আইয়ুবীর তাঁবু থেকে বেরিয়ে এলো, কিন্তু নাজির তাঁবুতে না গিয়ে উল্টো দিকে হাঁটা দিল। পথে আপাতমস্তক কাপড়ে আবৃত এক ব্যক্তি দাঁড়ানো।
ক্ষীণ আওয়াজে ডাকলো, জুকি। জুকি দ্রুত পায়ে লোকটার কাছে চলে গেল। লোকটা জুকিকে নিয়ে একটা তাঁবুতে ঢুকে গেল। ওই তাঁবুতে জুকি অনেকক্ষণ কাটালো। তারপর বেরিয়ে সোজা হাঁটা দিল নাজির তাঁবুর দিকে। নাজি তখনও জাগ্রত। বার কয়েক তাকিয়ে দেখছে আইয়ুবের তাঁবুর পানে। জুকির আগমন প্রতীক্ষায় উৎকণ্ঠিত নাজি। তার ধারণা, জুকি সালাহউদ্দিন আইয়ুবকে তার রূপের মায়াজালে আটকে ফেলেছে। আকাশের সুউচ্চ অবস্থান থেকে বিচ্যুত করে তার মর্যাদা ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আদ্রুস, রাত তো প্রায় শেষ, ও তো এখনো এলো না। নাজির অস্থিরতার ব্যারোমিটারে তুঙ্গে উঠে গেল। ও আর আসবেও না। আদ্রুস বলল, আমাদের আমির ওকে সঙ্গে করে নিয়ে যাবেন। এমন হীরকখণ্ড রাজপুত্ররা কখনো ফিরিয়ে দেয় না, এ কথাটা কখনো ভেবেছেন কি মাননীয় সেনাপতি? না তো, এই দিকটা তো একদম ভাবিনি। এমনও হতে পারে আমির জুকিকে বিয়ে করে ফেলবেন। আদ্রুস বলল, তখন আর মেয়েটা আমাদের কোনো কাজের থাকবে না। ও খুব সতর্ক মেয়ে। অবশ্য নর্তকীদের উপর ভরসাও রাখা যায় না। তাছাড়া জুকি পেশাদার মেয়ে, এ ধরনের কাজে সে অভিজ্ঞ। আমাদের ধোঁকা দেওয়া ওর পক্ষে অস্বাভাবিক নয়। নাজি বললেন। গভীর চিন্তা সাগরে ডুবে গেলেন নাজি। বিপরীত ভাবনা ঘন মেঘমালার আড়ালে ডেকে দিল তার এতক্ষণে সাফল্যের ঝিলিক। এমন সময় পর্দা ফাঁক করে তাঁবুতে প্রবেশ করলেন জুকি। হাসতে হাসতে বলল, এবার আমাকে ওজন করুন, আমার পাওনাটা চুকিয়ে দিন। আগে বলো, কি করে এসেছো? পরে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন নাজি, আপনি যা চাচ্ছিলেন তাই করে এসেছি। কে বলেছি আপনাদের আইয়ুবী পাথর? আবার উনি নাকি ইস্পাতের মতো দাঁড়ালো, মুসলমানদের জন্য আল্লাহর রহমতের ছায়া। বা প্রায়ের বৃদ্ধাঙ্গুলি নখ দ্বারা মাটি খুঁড়তে খুঁড়তে জুকি বলল, এখন তিনি এই বালুকণার চেয়েও হালকা। এখন সামান্য বাতাসই উড়িয়ে নিয়ে যাবে তাকে। তোমার রূপের জাদু আর কথার মন্ত্র তাকে বালুতে পরিণত করেছে, বলল আদ্রুস। না হয় হতভাগা পাথরের পর্বতই ছিল বা হয়তো পাহাড়, কিন্তু এখন বালিয়াড়িও নয়। আমার ব্যাপারে কোনো কথা হয়েছে কি? জিজ্ঞেস করলেন নাজি। হয়েছে বই কি? আইয়ুবী জিজ্ঞেস করছে, নাজি কেমন মানুষ? আমি বলেছি, মিশরে যদি আপনার আস্থাভাজন কেউ থাকে, সেই লোকটি নাজি। তিনি জানতে চেয়েছেন আমি আপনাকে কীভাবে চিনি। বলেছি, নাজি আমার পিতার অন্তরঙ্গ বন্ধু। তিনি আমাদের বাড়িতে যেতেন এবং আমার পিতাকে বলতেন আমি সালাহউদ্দিন আইয়ুবীর গোলাম। তিনি যদি আমাকে উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে বলেন, নির্দ্বিধায় আমি তা করতে প্রস্তুত। তারপর তিনি বললেন, তুমি কি সতীসাধ্যী মেয়ে, তাই না? বললাম, আমি আপনার দাসী, আপনার যে কোনো আদেশ আমার শিরোধার্য। তিনি বললেন, কিছু সময় তুমি আমার কাছে বসে থাকো। আমি তার পা ঘেঁষে বসে পড়লাম। মুহূর্তের মধ্যে তিনি মোম হয়ে গেলেন। কিছুক্ষণের জন্য আমরা দুজন ভালোবাসে অতল সমুদ্রে হারিয়ে গেলাম। পরে তিনি আমার কাছে ক্ষমা চেয়ে বললেন, জীবনে প্রথমবার পাপ করলাম, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি বললাম, না, আপনি কোনো পাপ করেননি। আমার সঙ্গে আপনি প্রতারণাও করেননি, জবরদস্তিও করেননি, রাজা বাদশাদের মতো আদেশ দিয়ে আপনি আমাকে হাজির করাননি। আমি নিজেই এসে স্বেচ্ছায় আপনার হাতে ধরা দিয়েছি। আপনি বললে আসবো আবারও, বলল জুকি। আনন্দে অতিশয্যে নাজি মেয়েটাকে বাহুবন্ধনে জড়িয়ে ধরল। নাজি ও জুকিকে ধন্যবাদ জানিয়ে আদ্রুস তাঁবু থেকে বেরিয়ে গেল।